আসসালামু আলাইকুম। পুঁজিবাজার নিয়ে এনটিভির বিশেষ অনুষ্ঠান মার্কেট ওয়াচে আপনাদের আমি স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমি রকিবুর রহমান আপনাদের সাথে আছি। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে হঠাৎ ব্যাপক দরপতনে এবং এই দরপতন ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথেষ্ট সোচ্চার। বিএসআই এর মধ্যে অর্থমন্ত্রীর সাথে দেখা করেছেন, বৈঠক করেছেন শীর্ষ ব্রোকার হাউসের প্রধানদের সাথে, আর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধানরা দফায় বৈঠক করেছেন বিভিন্ন নীতি নির্ধারকদের সাথে। আমি যেটা আমি মনে করি আর কি, যেটা দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আসলে যে এই যে একটা দরপতন ঘটছে, যে একটা অস্বাভাবিক দরপতন কেন হচ্ছে সেটা অনুসন্ধান করে বের করার জন্য আমরা সবাই চেষ্টা করছি এবং সবাই সোচ্চার আছে। তবে দুর্ভাগ্যবশত একটা কথা আমি বলতে পারি যে যেখানে যেখানে আজকে আপনার এই সকল দরপতনে আমরা ভারতও 2009 সালে আমরা দেখেছি যখন দরপতন হয়েছে, তখন আমি তখনকার আপনার মাননীয় অর্থমন্ত্রী চিদম্বরমকে আপনার বোম্বে গিয়ে ব্রোকারদের সাথে মিটিং করতে দেখেছি এবং আশ্বস্ত করতে দেখেছি, এবং দেখেছি একসময় প্রণব মুখোপাধ্যায়কে দরপতনের সময় কথা বলতে। এবং এই জন্য আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে যাদের কথা বিনিয়োগকারীরা শুনতে চায়, যাদের থেকে বিনিয়োগকারীরা আশ্বস্ত হতে চায়, সেই সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে এই পুঁজিবাজার নিয়ে কথা বলা অত্যন্ত জরুরি প্রয়োজন হয়ে পড়েছে। আজকে আমরা এই যে এই দরপতনটা কিভাবে ঠেকানো যায় এবং এই দরপতন কি কারণে হচ্ছে এবং কি জন্য এই দরপতন হচ্ছে সেটা যদি আমরা বের করতে পারি এবং সেই সাথে যদি আমরা এইটাকে যদি সংশোধন করতে পারি, এটাকে যদি আমরা সমন্বয় করতে পারি, তাহলে আমরা মনে করি একটি শক্তিশালী পুঁজিবাজার গড়ে উঠবে। এই বিষয়ে আজকে আপনাদের সামনে আপনাদের এই বিষয় নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করব। আজকে আমাদের দুজন অতিথি আমাদের মাঝে আছেন। এই দুজন অতিথি আমাদের সাথে আছেন, যে এই দুজন অতিথির মাধ্যমে আমরা বিভিন্ন বিষয় আপনাদের সাথে আমরা আলোচনা করব। আমার বামে আছেন জনাব ওয়াকার এ চৌধুরী, উনি এমডি এবং ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড, জনাব ওয়াকার চৌধুরী, এবং দীর্ঘদিন উনি পুঁজিবাজারের সাথে জড়িত আছেন। এবং আমার ডানে আছেন আখতার হোসেন সান্নাবাদ, সাবেক এমডি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। আপনাদের দুজনকে আমি স্বাগত জানাচ্ছি আজকের এই মার্কেট ওয়াচে। আচ্ছা জনাব ওয়াকার, আপনার সাথে আমি আলোচনা করতে চাই। এই যে দরপতন হচ্ছে, আপনি দেখেছেন গত কিছুদিন ধরে পুঁজিবাজারে অস্বাভাবিক একটা দরপতন হচ্ছে, তো কারণটা কি? এটা 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 আপনি কিভাবে দেখছেন এই ব্যাপারটা, এবং কি করা যায় এই ব্যাপারে? কি করলে এই দরপতন ঠেকানো যায়? আমি যেভাবে দেখি ফান্ডামেন্টালি যেটা একটা মেইন কারণ হলো যে একটা হলো যে মার্কেট এক্সপোজার। এটা নিয়ে বেশ কিছু অ্যানোমালিজ আছে। যেমন আছে আপনার 2011-তে যে মার্কেট এক্সপোজার আইন যে করা হয় ডিরেক্টিভস দিয়ে, সেখানে ছিল যে আপনার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস when they're making আপনার সাবসিডিতে ইনভেস্টমেন্টটা ক্যাপিটাল মার্কেটের ইনভেস্টমেন্টের বাইরে ছিল। সেই আবার 2012-তে আর 2014-তে আবার দুটো ডিরেক্টিভ দিয়ে দেওয়া আছে, সেটাই যে সাবসিডিয়ারি কোম্পানিতে যে ইনভেস্টমেন্টটা সেটা কিন্তু ক্যাপিটাল এক্সপোজার আগে যেটা ছিল এক্সপোজারের ভিতরে ছিল না, সেইটা কিন্তু আবার ঢুকিয়ে দেওয়া হয়েছে। এইটা একটা কারণ। আরেকটা হলো যে আপনার যে এই ইনভেস্টমেন্ট অন প্রেফারেন্সিয়াল শেয়ারস, ইনভেস্টমেন্ট অন মিউচুয়াল ফান্ডস, যেখানে একদিকে গভর্নমেন্ট বলছে যে আমরা ইনভেস্টমেন্ট অপরচুনিটিস ত্বরান্বিত করতে চাই দেশের ভিতরে এবং বাইরে, সেখানে আমরা যদি বিভিন্ন ইয়ে দিয়ে আপনার ফিনান্সিয়াল ইনস্টিটিউশনকে ইনভেস্টমেন্টসটাকে আটকানোর একটা অ্যাম্বিগুয়াস আইন করে ফেলে নিজে থেকেই, সেটা একটা ইয়ে। এখন আপনার দেখেন এক্সপোজার লিমিটের একটা আছে যে জুলাইয়ের 21 তারিখের মধ্যে আগের বছর, এটা 2016, হ্যাঁ 2016 তারিখ, 16 জুলাই 21 তারিখের মধ্যে এটা ইয়ে করতে হবে, আপনার অ্যাডজাস্ট করতে হবে। এটা একটা জিনিস। আর একটা হলো যে নেগেটিভ ইকুইটি আপনার গতকাল একটা দেখেছি। এই দুটোই আমি মেইন কারণ ধরবো, আদার দেন দ্য পলিটিক্যাল ইনস্টেবিলিটি আছে যে সামনে কিছু ঘটনাবলীর জন্য। কিন্তু আমি মেইন কারণ দেখবো যে এক্সপোজার লিমিট অ্যান্ড দি নেগেটিভ ইকুইটি। এখনই মনে হয় যে গতকাল রিসেন্টলি আপনার ব্রোকারেজ অ্যাসোসিয়েশন, আপনার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, দে হ্যাভ টেকেন কারেজিয়াস স্টেপ এবং এনকারেজিং। আজকে পেপারে দেখলাম যে আপনার বিএসসিসি বসেছে ব্রোকারেজ হাউসের সঙ্গে এবং মার্চেন্ট ব্যাংকার্সের সঙ্গে, জানিয়েছে যে দে হ্যাভ অলরেডি
সেট উইথ দ্য ফাইন্যান্স মিনিস্টার, দেভ অলরেডি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বসছে এবং এক্সপোজার লিমিট নিয়ে একটা মনে হয় যে দে কুড কনভিন্স যে বাংলাদেশ ব্যাংক। দিজ আর গুড সাইন্স। কিন্তু এটা আজকে এবং এটার রেজাল্ট আজকে দেখি যে মার্কেটে একটা তেজি ভাব এসছে। বাট আমরা চাই একটা লং টার্ম সলিউশন, কিন্তু রাদার দেন আ শর্ট টার্ম সলিউশন। এখানে মানি মার্কেট রেগুলেটর, ক্যাপিটাল মার্কেট রেগুলেটর বসতে হবে। এবং এই জায়গাতে আপনার স্যাডলি সেইং যে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ যেটা ডিমিউচুয়ালাইজ হয়ে গেছে, কিন্তু আমার যেটা বুঝতে খুব কষ্ট হয় যেটা হলো যে ডিমিউচুয়ালাইজেশন হয়ে, দিস ইজ গুড, একটা ট্রান্সপারেন্সি ক্রিয়েট করছে, বাট দ্যাট ডাজন্ট মিন ঢাকা স্টক এক্সচেঞ্জের সিইও এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের বোর্ড অ্যান্ড চিটাগং স্টক এক্সচেঞ্জের সিইও অ্যান্ড বোর্ড দে ডিডন্ট মুভ এনিথিং। আমি ওদের যে বোথ দ্য স্টক এক্সচেঞ্জের যে সাইলেন্সটা, এটাকে এটা আমার ইটস কোয়াইট স্যাডনিং ফর মি। এটা কারণ কি আখতার হোসেন, আপনি কি বলবেন যে অ্যাকচুয়ালি যে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ বা স্টক এক্সচেঞ্জের বোর্ড অথবা স্টক এক্সচেঞ্জের সিও বা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে যে কোনো বক্তব্য দেওয়া হচ্ছে না বা কোনো একটা ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে না যেটা দৃশ্যমান, যেটা বিনিয়োগকারীর কাছে দৃশ্যমান, এটা কারণটা কি বলবেন আপনি? না, ধন্যবাদ। এখানে স্টক এক্সচেঞ্জ ক্যাপিটাল মার্কেটের কিন্তু একটা ভাইটাল ইম্পর্টেন্ট একটা পার্ট আমি মনে করি। এবং সত্যিকার অর্থে আমাদের যে স্টক এক্সচেঞ্জের যে বোর্ড, এইটার যে কম্পোজিশনস, আমি মনে করি এটা মার্কেট ওরিয়েন্টেড, মার্কেট ফোকাসড লোকজন যত বেশি যদি বোর্ডে থাকবে এবং মার্কেট ওরিয়েন্টেড যত বেশি লোক থাকবে ততই কিন্তু মার্কেটের জন্য ভালো। এবং আজকে দেখেন যে মার্কেট সম্পর্কে কী করতে হবে এইটার ব্যাপারে তারা যদি বসে ডিসিশন নেয়, যেমন ওয়াকা ভাই যেটা বললেন যে একটা ইস্যুজ হলো এক্সপোজার ইস্যুস। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের সাথে তারা হয়তোবা বসছেন, হয়তোবা আমরা অনেকে জানি না, কিন্তু এর থেকে যদি ফ্রুটফুল রেজাল্ট না আসে তাহলে নেক্সট করণীয় কি, এই ব্যাপারটাও কিন্তু তাদের চিন্তা ভাবনা করতে হবে। এবং মার্কেট, আমি মনে করি স্টক মার্কেটের দাম কাজ না কিন্তু যে মার্কেট শুধু বাড়াই দেওয়া, বরঞ্চ মার্কেটে একটা স্টেবল মার্কেট যাতে হয় এই ব্যাপারে কিন্তু স্টক এক্সচেঞ্জের অবশ্যই কিছু করণীয় আছে। এবং এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে এখানে তারা বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কিন্তু বসে করণীয় জিনিসগুলো কিন্তু বের করতে পারে। এখন তারা যদি বিভিন্ন স্টকগুলোতে না বসে তা কী করতে হবে এইটাও তারা বুঝবে না। শুধু আমি মনে করি স্টক ডিমিউচুয়ালাইজেশন হয়ে যাওয়া মানে এই না যে তারা মার্কেট সম্পর্কে তাদের কোনো দায়িত্ব থাকবে না। তো সুতরাং তাদের কিন্তু শুধু আমি স্টক এক্সচেঞ্জের কথাই বলবো না, আরও স্টেক হোল্ডার যারা আছে সবারই কিন্তু মার্কেট সম্পর্কে করণীয় আছে। এবং এখানে আমি যেটা বলবো যে আপনিও যেটা বলতেছিলেন যে আসলে এখন বিনিয়োগকারীরা অনেকটা কনফিডেন্সের অভাবে আজকে মার্কেটে তারা অ্যাক্টিভ না, হয়তো অনেকে সাইডে নিয়ে আসে। এই যে তারা শুনতে চায় হাই আপস থেকে, যে নীতি নির্ধারক মহল থেকে শুনতে চায় যে মার্কেটের অবস্থাটা কী, সত্যি কি মার্কেট আজকে এই অবস্থায় আসার কোনো কারণ আছে কি নাই। এতটুকু আশ্বস্ত যদি না করা যায় তাহলে কিন্তু বিনিয়োগের সবসময় একটা মানে আনসার্টেনিটি অবস্থা থাকবে। এখন এই যে এক্সপোজার ইস্যুটা নিয়ে কিন্তু অনেক সময় আমরা বলে আসছি যে এই জিনিসটা সমাধান করা দরকার এবং এটা ইমিডিয়েট করা দরকার। একটা পেশেন্ট যদি কমায় চলে যাওয়ার আগেই আমি যদি ট্রিটমেন্ট দিয়ে ভালো করতে পারি তাহলে ওই পর্যন্ত আমার ওয়েট করার কোনো দরকার নাই। তো আজকে যেটা অবস্থাটা হয়েছে যে আমি যদি সত্যি ক্যাপিটাল মার্কেটের স্বার্থের জন্য এক্সপোজারের ইস্যুসগুলো, দুইটা ইস্যু, একটা হলো এক্সপোজার অ্যাডজাস্টমেন্টের ব্যাপার। আমরা বারবার বলে আসছি যে এক্সপোজারটা কিন্তু এমনি ক্রিয়েট হয়নি, বিকজ অফ মেনি রিজনস। তো সুতরাং এখানে যথেষ্ট যুক্তিযুক্ত কারণ রয়েছে এক সময়টা 1 বছর না বাড়িয়ে একটা লং টার্ম একটা বাড়ানো দরকার। আমি মনে করি 18-19 পর্যন্ত যদি বাড়িয়ে দেওয়া হয়, মিন টাইম যে ব্যাংকের বা এনবিএফআই তাদের ক্যাপিটালের যে অবস্থা আছে ক্যাপিটাল এটাও ইমপ্রুভ করবে, এক্সপোজার তাদের আস্তে আস্তে কমে আসবে। আর পাশাপাশি যে তারাও গ্র্যাজুয়াল একটা অ্যাডজাস্টমেন্টের সুযোগ পাবে। কিন্তু এখন সবাই ভয় পাচ্ছে যদি এই এক্সপোজার সত্যি আগামী 6-7 মাসের ভিতরে অ্যাডজাস্ট করতে হয় তাহলে তাদের এই যে মার্কেটে যে 5,000-6,000 কোটি টাকার একটা প্রেশার, সেল প্রেশার, এইটা আসলে এটা নেবার তো ক্ষমতা কারণ নাই। এই যে একটা ভয়, এই ভয়টা দূর করতে হবে প্রথম। তারপর আরেকটা ইস্যু যেটা আসছে নেগেটিভ ইকুইটির কথাও উনি বলছেন। সত্যি কথা এখন নেগেটিভ ইকুইটিতে আগে এখন ট্রেড ভলিউমটা কমে গেছে, এইটাও কিন্তু বিনিয়োগকারী দেখছেন যে ট্রেড ভলিউম কমে যাওয়ার কারণটা কি। মার্কেট পজিটিভ থাকে এক জিনিস, আবার ট্রেড ভলিউম কমে যাওয়া, দুইটা কিন্তু দুই রকম। তো এখন এখানে নেগেটিভ ইকুইটিতে এখন আর কেউ নতুন করে লোন নিয়ে ইনভেস্টমেন্ট করছে না, কারণ ওখানে যদি সে ট্রেড করে তাহলে ওখানে যত ডিভিডেন্ড আসে, ওখানে যত গেইন হচ্ছে সবগুলো কিন্তু নেগেটিভ অ্যাডজাস্ট হচ্ছে। তো তখন বিনিয়োগকারী কী করছে, পাশাপাশি সে একটা ক্যাশ অ্যাকাউন্ট খুলে এখন কিন্তু ক্যাশে ট্রানজাকশন করছে, ক্যাশে কেনাবেচা করছে। তাতে হচ্ছে কি যে আগের মতো সেই মার্জিন লোনের যে ইম্প্যাক্ট রেট ভলিউমে সেটা কিন্তু হচ্ছে না। তো সুতরাং এখানেও তাদের কিন্তু একটা মেকানিজম বের করতে হবে যাতে করে বিনিয়োগকারীরা ওই অ্যাকাউন্টও কিন্তু অ্যাক্টিভ করে, কিভাবে তাদেরকে আরও মার্কেট নিয়ে আসা যায়। তো এর পাশাপাশি আমি আরেকটা জিনিস বলবো যেটা হলো যে সত্যিকার অর্থে
আপনার যে এই যে সাপ্লাই কিন্তু আমাদের অন অ্যান অ্যাভারেজ কিন্তু আসছে প্রতি মাসে হয়তো 1.5-2টা এরকম বছরের হয়তো 17-18টা ইস্যু চলে আসে। কিন্তু পাশাপাশি একটা জিনিস দেখবেন যে ডিম্যান্ড কিন্তু সেই হিসেবে কিন্তু বাড়ছে না, কারণ আপনি ভলিউম দেখেন। আচ্ছা আক্তার হোসেন, আমরা একজন দর্শক, মাননীয় দর্শক কথা বলতে চাচ্ছেন। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আমি গুলশান থেকে মোহাম্মদ জাহাঙ্গীর বলছি। জি বলুন। আমার প্রশ্নটি হচ্ছে, বলা হয়েছিল ডিমিউচুয়ালাইজেশনের পর শেয়ার মার্কেট হবে, কিন্তু বাস্তবে তা হয়নি। আমার প্রশ্নটা হচ্ছে, ডিমিউচুয়ালাইজেশনের পর ডিএসি এবং সিইসি ওয়াচডগ হিসেবে তাদের দায়িত্ব কি যথাযথভাবে পালন করছে? আমার আরেকটি প্রশ্ন হচ্ছে, শেয়ার মার্কেটের বর্তমান দুরবস্থার সময়ও এসইসি চেয়ারম্যান নীরব কেন? তার কোনো বক্তব্য আমরা দেখছি না কেন? আপনাদেরকে ধন্যবাদ। মাননীয় দর্শক দুইটা প্রশ্ন করেছেন। একটি হলো ডিমিউচুয়ালাইজেশনের পর এটা আশাবাদ ব্যক্ত করা হয়েছিল মার্কেটে একটা স্থিতিশীল হবে, কারণ ব্রোকার থেকে ম্যানেজমেন্টকে আলাদা করে দিয়েছে বিনিয়োগকারীদের উপর আস্থা করার জন্য। তবে আরেকটি মাননীয় দর্শক, আরেকজন দর্শক কথা বলতে চাচ্ছেন। প্রিয় দর্শক, আপনার নামটি বলে আপনি প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি ঢাকা থেকে বলছি, নিয়ামত উল্লাহ নাম আমার। তো আমার প্রশ্নটা হচ্ছে আইপিও বিষয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। জি বলুন। আইপিও তো আসলে আশাটা বন্ধ করা যাবে না, আইপিও তো আসবেই। তো আমার প্রশ্ন হচ্ছে, আইপিও যারা আবেদন করে থাকেন, বেশিরভাগ বিও অ্যাকাউন্টের বিপরীতে যে আইপিও আবেদনগুলো করা হয়, এগুলো মূলত তারা শুধু আইপিও তে লটারিটা পাওয়ার উদ্দেশ্যে করেন, তারা কিন্তু ইনভেস্টর না। তা এখন আমার কথা হলো, রেগুলেটরি বডি বা আপনারা আছেন, এটা এমন প্রস্তাব করা যায় কিনা যে আইপিও তে যিনি আবেদন করবেন তার ওই বিওতে পোর্টফোলিওতে একটা নির্দিষ্ট পরিমাণ শেয়ার অবশ্যই থাকতে হবে, অর্থাৎ এদেরকে ধরে রাখা যাচ্ছে না, এরা শুধু টাকাটা নিয়ে যাচ্ছে। মানে আপনি চাচ্ছেন যে প্রাইমারি বিনিয়োগকারী যেন সেকেন্ডারি মার্কেটে ইনভেস্টমেন্ট করে, এই তো? কিছু যেন তার নির্দিষ্ট পরিমাণ একটা অ্যামাউন্ট শেয়ার অবশ্যই থাকতে হবে, সেটা নির্ধারণ করে দিবে মিউচুয়াল ফান্ডে কত হবে, ই হবে, এরকম একটা থাকে কিনা, তাহলে কিন্তু এরা সেকেন্ডারি মার্কেটে ইনভলভ হবে এদের। জি আইপিও তে এটা বিবেচনা জি করা জি যায় জি কিনা, আমরা IPO আমরা আবেদন আপনার এই করলে। প্রশ্নকে আমরা উত্তর দেবো ইনশাল্লাহ। আরো একটি প্রশ্ন আছে। দর্শক, প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ আব্দুল জলিল, আমি সিলেট থেকে বলছি। আপনাদের সুন্দর সুন্দর কথা দীর্ঘ 4-5 বছর ধরে আমরা শুনতেছি। অর্থমন্ত্রী বা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কারোর বক্তব্য আমরা চাই না। আমরা চাই, আপনাদের কাছে আমাদের দাবি, আপনারা সকল তথ্য জনগণের জন্য ওপেন করেন। কোন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী শেয়ার কিনতেছে আর কোন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী শেয়ার সেল দিতেছে, এগুলো যদি আমরা দেখতে পাই, হ্যাঁ, এবং প্রতি মাসে যদি আপডেট দেখতে পাই, তাহলে আমরা উপকৃত হবো। আপনাদের এই থ্যাংক ইউ। আচ্ছা, জি বলুন। জি ওয়াকার ভাই, ডিএসসি সিএসসির ভূমিকা, তারপর সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ভূমিকা, এই সব কিছু মিলিয়ে যে প্রশ্নগুলি করা হয়েছে, আইপিও নিয়ে যে কথাগুলি এখন যে হয়েছে। আপনার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যে নতুন যে নতুন কমিশন এসেছে আপনার 2010-এর দিকে, না 11-তে, আই থিঙ্ক দে হ্যাভ ডান প্রিটি ওয়েল। দেখেন যে এখন আপনার ওরা নতুন যে ফিনান্সিয়াল রিফর্ম অ্যাক্ট এসছে, নতুন যে রেগুলেটরি চেঞ্জেস যারা করেছে, তারা কিন্তু দে আর প্রোঅ্যাক্টিভ এবং দে আর ডুইং। একটা যেটা ভ্যাকিউম ক্রিয়েট হয়ে গেছে আফটার ক্র্যাশ অফ 2011, এটা সময় লাগবে। দেখবেন যে একটা কনফিডেন্স কিন্তু আস্তে আস্তে বাড়ছে, কিন্তু যে আগে আমরা ওই রাস্তায় এরকম ধরনের প্রসেশন দেখতাম, করতে, ওই ধরনের পিকেটিং এখন হচ্ছে না। যেটা হওয়া উচিত এখন, এসএসসি খালি এসএসসি না, ডিএসসি সিএসসি এবং প্র্যাকটিশনারদেরও, যে বিনিয়োগকারীদের জন্য যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা, এটা উই শুড স্টার্টেড, এবং উই শুড অলসো এনকারেজ মার্কেট রিসার্চ। আমাদের দেশে যে বেশিরভাগ রিটেল ইনভেস্টর এবং হুজিকে আমরা ইনভেস্ট করি, আমরা এই ধরনের জিনিসগুলি এই থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং মার্কেটে মোর ইনস্টিটিউশনাল প্লেয়ার্স ঢোকাতে হবে। ডিএসসি অ্যান্ড সিএসসির ব্যাপারে আমি বলবো যে 1 বছর হয়ে গেছে নতুন বোর্ড এসছে, সময় একটা এসে গেছে, ওদের পারফরমেন্স নিয়ে আমাদের একটা সরকারের এইদিকে ফিনান্স মিনিস্ট্রি এবং আদার রেগুলেটরি বডি যারা আছে তাদের দেখা উচিত যে, এবং এই সব জায়গাতে স্টেক হোল্ডার্সের ইনভলভমেন্ট অনেক বেশি, যেটা সানোয়ার ভাই বললেন যে যারা এইখানে মার্কেট বুঝেন জানেন, এইটা থাকতে হবে, একটা সমন্বয় থাকতে হবে বিটুইন দ্য ক্যাপিটাল মার্কেট রেগুলেটর অ্যান্ড দ্য মানি মার্কেট রেগুলেটর, বিকজ ইট গোজ হ্যান্ডস ইন হ্যান্ড। এইটা জিনিসটা, আর এইসব ফোরামে আমার মনে হয় প্র্যাকটিশনার যারা আছে, ব্রোকারেজ, মার্চেন্ট ব্যাংকার্স অ্যান্ড অলসো মিউচুয়াল ফান্ড হোল্ডার্স, এইসব জিনিসে আমার তাদেরও কিন্তু এখানে ইনভলভমেন্ট দরকার আছে। এবং
এইসব এই ফোরাম থেকে যেন একটা সমষ্টিময় একটা 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 ইয়ে থাকে, রেকমেন্ডেশন থাকে টু দ্য রেগুলেটর্স। আমার মনে হয় এটা এখন একটা সময়ের দাবি। উই শুড লুক লং টার্ম অ্যান্ড রাদার দেন আপনার মার্কেট এটা পড়ছে কদিন ধরে ওটাকে একটা শর্ট টার্ম। সানামত, আমি যে কথাটা আপনার সাথে আলোচনা করতে চাই সেটা হলো যে অ্যাকচুয়ালি যে কাজটা করার প্রয়োজন অর্থ মন্ত্রণালয়, যে কাজটা করার প্রয়োজন বাংলাদেশ ব্যাংকের, যে কাজটা করার প্রয়োজন স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষের অথবা স্টক এক্সচেঞ্জের দায়িত্বশীল ব্যক্তিদের, সে কাজটা এখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। অ্যাকচুয়ালি কি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কি এই কাজটা করবেন? যে উনি ব্রোকারদেরকে ডাকবেন, উনি এই কাজটা করবেন, উনি এখানে ডাকবেন বাজারে, সে ইজ এ রেগুলেটরি বডি এই কাজটা কেন করবেন? আমি পৃথিবীর কোনো দেশে আমি তো মনে করি যখন এই বাজার পৃথিবীর কোনো দেশে বাজার যখন ক্ষতিগ্রস্ত হয়, বাজার যখন অস্বাভাবিক দরপতন ঘটে কোনো কারণ ছাড়া, তখন দেখা যায় সে দেশের অর্থমন্ত্রী, সে দেশের অর্থ মন্ত্রণালয়, সে দেশের সেন্ট্রাল ব্যাংক সবাই ঝাঁপিয়ে পড়ে যে বাজার কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেটাই তো আমি দেখি, কিন্তু এখানে কি উল্টা হচ্ছে জিনিসটা? না, আপনি যেটা বলেছেন একটা আংশিক অবশ্যই সত্যি, তবে একটা জিনিস রেগুলেটর অবশ্যই সে ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করবে এবং সেই কাজ করতে গিয়ে হয়তো সে বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে বসতে পারে। এবং সে ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই, কিন্তু কাজটা করার দায়িত্ব হ্যাঁ, আর কাজটা করা এই যে আমি আগেও বলেছিলাম কিন্তু যে এই স্টেক হোল্ডারদের সাথে বসে এদের সাথে কোঅর্ডিনেশন যদি না থাকে, আজকে মার্কেটের যে কি কারণে এটা হচ্ছে এটা যদি সবাই বসে এটা যেমন বিনিয়োগকারীদের সাথে বসতে পারে, ডিএসসি তারা বসতে পারে, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যারা তারা বসতে, মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ সবার সাথে বসে যারা মার্কেটে বিনিয়োগকারীদের সাথে কাজ করছে সরাসরি, তারাই কিন্তু মার্কেটে পালস পাচ্ছে যে আসলে মার্কেটে তাদের পারসেপশনটা কী এবং তাদের চিন্তাভাবনাটা কী, কেন হচ্ছে এবং কী। এটা হলো একটা সাইড। একটা সাইডে রেগুলেটর অবশ্যই সে কিন্তু তার ওখান থেকে সে মনিটরিংয়ের যে ব্যবস্থা আছে, সার্ভিলেন্সের যে ব্যবস্থা আছে, সেখান থেকে কিন্তু সে বুঝতে পারছে যে মার্কেটে কী হচ্ছে না হচ্ছে। সেইখান থেকেও কিন্তু সে একটা নীতি নির্ধারণ বা একটা চিন্তাভাবনা করে তার স্টেকহোল্ডারদের সাথে বসে তাদের কথা শুনে একটা কিন্তু ডিসিশন বা সুপারিশমালা নিয়ে আসতে পারে। তো আমি এই জন্য বলবো যে রেগুলেটর হিসেবে সে যে একেবারে সে অ্যালুপ থাকবে তা না, তার একটা ফ্যাসিলিটেটর হিসেবে তার একটা কাজ করার সুযোগ আছে। তবে এই ক্ষেত্রে আমি মনে করি যে স্টক এক্সচেঞ্জকে প্রোঅ্যাক্টিভ হয়ে তার কিন্তু আরো ফোরফ্রন্টে চলে আসা উচিত। আপনার কি মনে হয় যে আপনাদের কি মনে হয় যে ডিম্যাচুরেশন স্টক এক্সচেঞ্জ হওয়ার অর্থ এই কি যে সবকিছু থেকে হাত দুটিয়ে বসে থাকা? যে আমরা জাস্ট বোর্ড মিটিং এ বসবো, আমরা বোর্ড মিটিং এ এজেন্ডা আসবে, এজেন্ডা অনুযায়ী আমরা ডিসচার্জ করব, যে ভাই কোশ্চেনটা করলেন ডিম্যাচুরেশন মার্কেট নিয়ে কি কোনো ভূমিকা নাই? কারণ এই জন্য তো আপনার দরকার যে যারা স্টেক হোল্ডার্স তাদেরকে মোর প্রোঅ্যাক্টিভ হতে হবে এবং এইখানে এই ফোরামগুলিতে আমাদের তাদেরই আনা উচিত যারা এই মার্কেট সম্বন্ধে জানেন, বোঝেন এবং এক্সপিরিয়েন্স আছে ইয়েতে। আপনি বলেন এই যে কিছু একজন দর্শক বলেছে যে অর্থমন্ত্রীর কথা, গভর্নমেন্টের কিন্তু প্রচুর একটা ইন্টারেস্ট আছে অন দ্য ক্যাপিটাল মার্কেট এবং রিসেন্টলি যে কিছু পলিসি রিফর্মগুলো এসেছে, দেখেন আপনার 11তে যে ধরনের ট্যাক্স ইম্পোজ হয়েছিল, এই মার্কেটকে রিভাইভ করার জন্য ক্যাপিটাল গেইন ট্যাক্স তুলে এটা ওয়েভার আছে, ইন্টারেস্টের উপর একটা নট ফুল ওয়েভার, একটা সার্টেন ওয়েভার আছে আপনার। রিসেন্টলি আপনি গত বছরে দেখেছি যে সেভিং রেট হ্যাজ ফলেন এবং আমরা দেখছি যে দিস আর অল গুড সাইন। আমাদের যেখানে মার্কেট আমাদের ইকোনমি কিন্তু ইজ কোয়াইট স্টেবল এবং আমাদের স্ট্রং এবং উই হ্যাভ আ স্ট্রং রিজার্ভ। আমাদের রিজার্ভ এখন $27 বিলিয়ন উপরে চলে গেছে। টাকা ইজ কোয়াইট স্টেবল দেন আদার কারেন্সিস। আমরা তো ইউএস সেখানে এক্সপোর্ট ইজ অলসো গ্রোইং এন্ড আমাদের যেটা চ্যালেঞ্জ আছে ইনফ্রাস্ট্রাকচার রিফর্ম। ইনফ্রাস্ট্রাকচার বিদ্যুৎ, আপনি তো একটা বিপ্লব ঘটতে যাচ্ছে আমার মনে হয়। গভর্নমেন্ট যেটা বলছে যে গভর্নমেন্টের যেটা হলো যে 2021 সালের মধ্যে মিডল ইনকাম কান্ট্রি আমাদের যে 7 to 7.5% একটা স্টেডি গ্রোথ, সেইটা যদি আমরা যদি চাই, আমাদের অলরেডি 15-20 বছর ধরে দেখেন আমাদের কিন্তু আমাদের জিডিপি ইজ গ্রোয়িং অন আ স্টেডি 5.5 to 6%। দুনিয়ার কয়টা দেশ দেখেন এটা বলতে পারবে কিন্তু, এবং আমাদের দেখেন 50% of 50% of our population are below 25. These are all strong indicators. This is workforce, strong workforce. বিদেশি আপনার প্রাইস ওয়াটার PwC বলেন, আপনার গোল্ডম্যান স্যাক্স বলেন, they are all আপনার Moody's বলেন, তারা কিন্তু all giving strong recommendation, strong signal to the market. Globally আমাদের বাংলাদেশ can become a global hub কিন্তু for investments. সেখানে ক্যাপিটাল মার্কেট কেমন করে এই অবস্থা, এইটা হচ্ছে ল্যাক অফ কোঅর্ডিনেশন। এবং
আমরা যদি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য যাই, ইন্ডিয়াতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে এসেছিল কিন্তু 1992 সালের যে রিফর্ম অ্যাক্টের পরে। কিন্তু আজকে দেখেন যে টাটা, বিড়লা সে সবাই চেনে। এই সানামত, আপনার সাথে যেটা ডিম্যাচুরেশন হওয়ার পরে স্টক এক্সচেঞ্জের ভূমিকা নিয়ে অনেকে প্রশ্ন করছেন, এটা আমাকেও করেছেন এবং রেগুলার করতেছেন, এটা ব্যাপারে আপনি কি বলেন তো কি হওয়া উচিত? ডিমিউচুয়ালাইজেশনে দেখেন দু তিনটা সাইট আছে। একটা হলো যে আপনার ম্যানেজমেন্ট সাইট। এটা ম্যানেজমেন্ট সাইট হলো ম্যানেজমেন্ট হ্যাজ বিকাম ইন্ডিপেন্ডেন্ট অফ দি যে স্টেক হোল্ডার, পার্টিকুলার দি ওনার এখন ম্যানেজমেন্ট ডিফারেন্ট, সো দে সিমস টু বি ইন্ডিপেন্ডেন্ট, রাইট? পাশাপাশি অপারেশনাল সাইডটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জি। শুধু ম্যানেজমেন্ট ইন্ডিপেন্ডেন্ট হলে চলবে না, অপারেশন হাউ ইফেক্টিভ দে আর ইন ডিসচার্জিং দেয়ার ডিউটিস, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এখন মনে করেন আমি এখন যদি কোনো ইনসাইডার ট্রেডিং হয়, আমাদের ক্যাপিটাল মার্কেটে দেখেন এক সময় এখনও আছে, আগে যদি আজকে 15 ইয়ার্স আগের কথাও চিন্তা করি, সেখানে কিন্তু কোনো কোম্পানির ম্যানেজমেন্ট বলেন, বোর্ড বলেন, তারাও ক্যাপিটাল মার্কেট নিয়ে এত ইন্টারেস্ট দেখায়নি। এখন দেখা যায় যে হয়তো একটা চিঠি ইস্যু করলো ঢাকা স্টক এক্সচেঞ্জ যে তোমার কোনো প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন আসছে কি না, তো দেখা যায় যে তারা বলে যে না, কোনো ইনফরমেশন নাই। কিন্তু 1 মাস পরেই দেখা গেল যে তাদের একটা প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন আসছে। তার মানে কি, অর্থাৎ ওই যে ইস্যুটা, ওইটা কিন্তু আগের থেকেই লোকজন জেনে যায়। আচ্ছা, আমাদের একটা ফোন আছে, আমরা একটা ফোন নিই। প্রিয় দর্শক, আপনার নামটি বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি, আপনাকে ধন্যবাদ এরকম একটা প্রোগ্রাম করার জন্য। Thank you. আমার দুইটা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো, এখন আমাদের যে ক্যাশ ডিভিডেন্ড গুলো ব্যাংকে জমা হয়, এগুলো কি সরাসরি আমাদের বি অ্যাকাউন্টে পাঠানো যায় না? আর 2 নম্বর প্রশ্ন হলো, এখন যে ব্রোকারেজ চার্জ করা হয়, এটা কি কমানো কোনো ব্যবস্থা আছে? ধরুন 180 টাকা লেনদেন হলে তার 1% আমরা ব্রোকারেজ চার্জ হিসেবে কেটে নেয়, তাহলে 1 কোটি টাকা। এই টাকাটা কিন্তু কোনোদিনও মার্কেটে ব্যাক করবে না, তাই না? আর পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে দেখেন, ব্রোকারেজ চার্জ তো আপনার প্রতি লেনদেনের উপরে 20 পয়সা, মিন 1000 নেন বা 1 লাখ নেন, আপনি শুধু 20 পয়সা রেখে দিবেন। আমি সেইটির কথা বলছি। তো ওই বিষয়টা যদি একটু আপনি বলতেন আর কি। জি, আচ্ছা বলবেন। হ্যাঁ, একটা হলো যে ব্রোকারেজ কমিশন যেটা আছে, এটা তো অনেক সময় আমাদের তো অ্যাকাউন্টে চলে যায় দেখলাম। না একটা হলো dividend টা, এটা তো অনেক সময় অ্যাকাউন্টে চলে যায়। হ্যাঁ, চলে যায়। জি। কিন্তু এই যে কমিশনের কথা যেটা বললেন, সেটা হলো আসলে এটা কিন্তু একজনের সাথে হয়তো কারো 0.225, 0.34 এটা ডিপেন্ড করে। অনেক সময় দেখা যায় যারা বেশি ভলিউমে ট্রেড করে তাদেরকে একটা প্রিভিলেজ দেওয়া হয়, তাদের হয়তো কমিশনটা কমিয়ে দেওয়া হয়। আবার যাদের কম ট্রেড করে তাদের একরকম হয়। তবে এখন আমাদের যে ট্রেড ভলিউম যে পর্যায়ে আসছে, একটা ব্রোকারেজ হয়তো সার্ভাইভ করা তো ডিফিকাল্ট। এখন এখানে কমিশন যদি আরও কমায়, সেটা হয়তো তাদের জন্য আরও ডিফিকাল্ট হয়। তবে একটা জিনিস হলো, যদি আজকে ভলিউম 300 কোটি না হয়ে হয়তো এখানে 1000 কোটি হতো, তখন কিন্তু তার অটোমেটিক্যালি কমাই দিত। এবং একটা পর্যায়ে দেখেন এটা 50 পয়সা ছিল, কেন রিমেম্বার? তো এটা কমতে কমতে কিন্তু 0.35, 0.4, 0.3, 0.25 পর্যন্ত আছে ইনস্টিটিউশনগুলো, যারা, তাই না? অনলাইন ট্রেডিং হয়ে গেলে আচ্ছা ওয়াকার, ফিস কমে যাবে। যে জিনিসটা আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই, যে পৃথিবীর সব দেশে যদি পুঁজিবাজারকে স্থিতিশীল করতে হয়, তাহলে রোলটা প্লে করে কারা? প্লে করে ইনস্টিটিউশন, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, মার্চেন্ট ব্যাংক, পোর্টফোলিও, মিউচুয়াল ফান্ড। এই চারটে যদি শক্তিশালী না হয়, তাহলে শুধু সাধারণ বিনিয়োগকারী দিয়ে তো মার্কেটে স্টেবল করা যাবে না। বিনিয়োগকারী যদি 70% থাকে আর ইনস্টিটিউশন যদি 30% থাকে, তাহলে মার্কেট ওখানে কোনোদিনও স্টেবল হবে না। সবসময় এখানে মার্কেট আপস অ্যান্ড ডাউন হবে এবং ক্ষতিগ্রস্ত হবে। তো এই ব্যাপারে কি বলবেন বলেন তো? আপনি ঠিকই বলছেন, আমাদের মার্কেট ইজ টিপিক্যাল ইজ দ্য ইমার্জিং মার্কেট। Yes. এবং ইমার্জিং মার্কেটের দুটা ফান্ডামেন্টালস, উইচ ইজ আপনার রিটেলার্স মোর দ্যান দ্য ইনস্টিটিউশনস। এবং retailers যদি more than institution হয়, তাহলে গেছে। এবং অ্যাট দ্য সেম টাইম ইটস আ রিউমার বেসড ট্রেডিং। সো এই দুটা কিন্তু যেটা মেইন যে করতে হবে আমাদের, উইচ ইজ আমাদের উই হ্যাভ টু promote awareness. There should be more awareness programs from the practitioners থাকতেই হবে, বাট আপনার রেগুলেটরি বডি আমরা একটা থেকে প্রশ্ন নিয়ে নিই। জি। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি, আমি টাঙ্গাইল থেকে আব্দুল আজিজ বলছি। জি ভাইয়া বলেন। জি, আমার প্রশ্ন হলো, এই যে এসসিসি ডিএসসির যে প্রেসিডেন্ট সাহেবরা আছেন, ওনারা কি এই যে বাজারের যে বর্তমান পরিস্থিতি, ওনাদের যে ভূমিকা পালন করার কথা, সেটা কি করতেছেন ওনারা? আসলে কি ভাইয়া এই ছাগল দিয়ে হাল পাওয়া যায়? হ্যাঁ, না, কিন্তু দর্শক, জি আরেকজন প্রিয় দর্শক, জি আপনার প্রশ্নটি করুন নাম বলে। হ্যাঁ, হ্যালো, জি বলুন। কে হ্যালো, রাহুল সাহেব, রকিব সাহেব বলছেন?
না আপনি বলবেন যে হ্যাঁ, আমি বলতেছি, আমি বগুড়া থেকে রাহুল বলছিলাম। জি ভাইয়া বলেন। আচ্ছা, এই মার্কেট স্যার অনেকবার উঠার চেষ্টা করেছে, জি। কিন্তু বারে বারে স্যার উঠে পড়ে যায়। জি। তো আমার মনে হয় কোনো একটা মাইনরলি কোনো ত্রুটি আছে এই মার্কেটের, সেটা হয়তো ধরা যাচ্ছে না। এবং এই মার্কেট পৃথিবীর সব জায়গায় মার্কেট স্যার ধস নামে, কিন্তু এর দীর্ঘায়িত মন্দা স্যার কোনো দেশে নাই। তো এটা এখন সময় আসছে ভাবার, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংকে স্যার খুব সোচ্চার হতে হবে। তাছাড়া স্যার রুগী মরে গেলে পরে ডাক্তার আসে লাভ হবে না স্যার। না, আপনি থ্যাংক ইউ আপনার অনুভূতি এবং আপনি যে সাজেশনটা দিয়েছেন ইজ ওয়ান্ডারফুল, যে এখনই অ্যাড্রেস করতে হবে সমস্যাগুলো। আর আপনি যেটা বলেছেন যে বলেন। আমি যদি শেষ করে নিই যেটা না, প্রশ্ন আগে প্রিয় দর্শক বলেন না, আপনি ওনারা প্রশ্ন করেছেন। অফকোর্স ওনার বেসিক কনসার্ন হলো যে আপনার কনফিডেন্সটা, তো এই কনফিডেন্সটা একদিনে বিল্ড আপ হবে না। এটার জন্য যেটা আমাদের উই শুড প্রমোট রিসার্চ, there should be more awareness programs from আপনার যারা আমরা না, একজন দর্শক যেটা প্রশ্ন করেছেন সেটা হলো যে এসএসসি এবং স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ কি ঘুমাচ্ছেন? কিন্তু আমার যতটুকু জানি যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তো অনেক ইনিশিয়েটিভ নিচ্ছে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, এই যে প্রেজেন্ট কমিশন, দে আর টেকিং লট অফ ইনিশিয়েটিভস। না, গতকাল তো আপনি জানেনই তারা শীর্ষ ব্রোকারদের সাথে বৈঠক করেছে এবং এসএসসি চেয়ারম্যান মাননীয় অর্থমন্ত্রীর সাথে দেখা করেছেন, এই পর্যন্ত 2-3 বার দেখা করেছেন, এবং কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে একটা অনেক বড় একটা বৈঠক করেছেন। উনি তো করছেন। দিস আর কারেজিয়াস স্টেপস। এবং রিসেন্টলি যে কাজটা করার দায়িত্ব কার? কাজটা করার দায়িত্ব কি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, না বাংলাদেশ ব্যাংকের, না অর্থ মন্ত্রণালয়, না স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষের? কাজটা দায়িত্ব কার? এটা তো আমি আগেও বলেছি যে ডিএসসি এন্ড সিএসসি সাইলেন্সটা আমি বুঝছি না। দে আর নট ভোকাল অ্যাট অল, দে আর নট ভিজিবল অ্যাট অল। এখন কিন্তু ওদের পারফরমেন্স নিয়ে আমাদের ইভ্যালুয়েট করা উচিত। না, তাহলে আমাদেরকে বুঝতে হবে। আক্তার, আপনি কি বলবেন যে ডিম্যাচুরেশন করার অর্থ কি এটাই ছিল যে সকল কর্মকাণ্ড থেকে ডিএসসি এবং সিএসসির কর্তৃপক্ষ অথবা ম্যানেজমেন্ট সম্পূর্ণ নীরব থাকবে? না, যে বাজার কি হলো না হলো এটা অবজেক্টিভ ছিল না। তো তাহলে অবজেক্টিভটা কি ছিল? অবজেক্টিভটা ডিএসসি তো পার্টিকুলারলি তার তো দায়িত্ব আছেই ক্যাপিটাল মার্কেটের ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন রকমের প্রোগ্রাম নেওয়া। কিন্তু ডিমিউনাইজেশন মানে এই না যে আপনার এখানে ক্যাপিটাল মার্কেটের ডেভেলপমেন্ট তাদের কোনো রোল থাকবে না। তো সেই ক্ষেত্রে ওয়াকার সাহেব যেটা বলতেছেন যে দে শুড বি মোর প্রোঅ্যাক্টিভ, ওনাদের ঘুম ভাঙতে হবে নাকি? এবং দে শুড বি, তার পারফরমেন্স শুড বি ইভ্যালুয়েটেড অন পিরিয়ডিক্যাল বেসিস। এইটা হওয়া উচিত। তবে এখন যদি তারা কোনো ইনিশিয়েটিভ নিয়ে থাকে, আমাদের কাছে সেটা কিন্তু এখনো সেটা ভিজিবল হচ্ছে না এবং আমরা জানছি না যে তারা কি ইনিশিয়েটিভ নিচ্ছে। আচ্ছা, আমি একটা জিনিস ওয়াকার আপনাকে বলতে চাই। আপনার মনে আছে আমি যখন প্রেসিডেন্ট ছিলাম অনেকবার, তো আমাদের বোর্ডে তো আপনার নন ব্রোকার 12 জন ডাইরেক্টর ছিলেন, মনে আছে আপনার? জি 50-50। তো তারাও তো আমাদের সাথে মুভ করেছিল। আমরা যখন বাজারের ভালো মন্দের সময় আমরা যখন মুভ করেছি, তখন তো ওই সকল নন ব্রোকার ডাইরেক্টরও তো আমাদের সাথে মুভ করেছে। ইভেন সেনাবাহিনী থেকে যিনি ছিলেন তিনিও তো মুভ করেছেন, জেনারেল ওয়াকার। আজকে তো উনি জেনারেল হয়েছেন, উনিও তো আমাদের সাথে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে গিয়েছেন, মিটিং করেছেন। এখন যখন যেখানে বলেছি উনি গিয়েছেন, তা আজকে তো আমরা কিছু দেখতে পাচ্ছি না। ব্যাপারটা তাদের গোল ছিল, মানে গোল কনগ্রুয়েন্ট যেটাকে আমি বলি, তাদের একটাই গোল ছিল। তাই এখন হয়তো বা দেখা যায় আমরা ক্যাপিটাল মার্কেট সম্পর্কে একটা গ্রুপ আছে যারা হয়তো বা তাদের নলেজের কমতি থাকতে পারে, আর একটা গ্রুপ আছে যারা হয়তো ওরকম ইনিশিয়েটিভ বা ওরকম অ্যাক্টিভ না, সেটা হতে পারে। একটা কি করতে হবে সেটাও বুঝতে পারছে না, বা যেটা করছে সেটাও হয়তো দৃশ্যমান। আমার মনে হয় একটা ব্যালেন্স থাকা উচিত, এই বোর্ডে একটা ব্যালেন্স থাকা উচিত। যেটা হচ্ছে এখন বোধহয় 15-16 জনের বোর্ড আছে, মাত্র 4 জন হলো যে আপনার স্টক এক্সচেঞ্জ থেকে রিপ্রেজেন্টেটিভ। এখানে একটা সমন্বয় থাকা উচিত, এবং যারা বাইরে থেকে আসবেন তাদেরও একটা এই মার্কেটের উপর একটা ক্যাপিটাল মার্কেটের ট্র্যাক রেকর্ড থাকতে হবে, কিন্তু যে মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট এর উপরে, বিকজ দিস আর ভেরি ইম্পর্টেন্ট থিং। যারা এসে খালি ফি নিয়ে যাবেন না বা এজেন্ট থেকে কথা বলবেন না, তাদের কিছু দায়িত্ব আছে কিন্তু এই মার্কেটের উপর। এখানে অনেকগুলি বিনিয়োগকারী আছে। আপনি দেখেন ইন্ডিয়াতে মার্কেট ইকোনমির 67% হলো যে ক্যাপিটাল মার্কেট, আমাদের অনলি 18%। আপনি দেখেন যে কত আপনার ইভেন যে ইনস্টিটিউশনে বলে দেখেন কত আপনার এখন বোধহয় 250টা 60টা কোম্পানি আছে। লার্জ অ্যান্ড মিড সাইজ কোম্পানির মধ্যে নট ইভেন 2% আর লিস্টেড ইনটু দ্য মার্কেট। নট ইভেন আপনার যে ফরেন যে কোম্পানিগুলি আছে, ইনস্টিটিউশনস, এমএনসিস, হাতে করা কয়েকজন ছাড়া কিন্তু কেউই কিন্তু এখানে, এদেরকে সবাইকে টেনে নিয়ে আসতে হবে মার্কেটে। যেটা আপনি খুব ওই সময় আপনার when you were the president, you were stressing on
we should have encourage more good companies to come into the market. আমরা চেষ্টা করেছি। মার্কেট উপর একটা জুজুর ভয় আছে কিন্তু, and capital market has to play its role কিন্তু এখানে institutions has to play a role. There has to reverse from today's situation. এখানে আপনার and we should have more product. এখানে আছে আপনার মাত্র শেয়ার and mutual fund ছাড়া কিছুই নাই, আপনার bond market নাই আমাদের এখানে, derivatives নাই. না। So we should have more products into the market. We should have the investors have more choices. মিউচুয়াল ফান্ডের উপর কথা বলছি এখন। মিউচুয়াল ফান্ড মাত্র 2%, আপনি দেখেন ইন্ডিয়াতে দেখেন 23%, আমেরিকাতে 20%. one of the instrument to This is the stabilize the capital instrument of the market. It is one of the mutual fund এর strongest উপরে- instrument. হ্যাঁ, and this is by definition it protects the investors investments, and these are all structured আপনার research based investments, all by the professionals. and all by the professionals. যেটা হয়ে গেছে মার্কেট, আমাদের মার্কেটে যে 10 টাকাটা 4 টাকা 5 টাকায় নেমেছে, তখন আগের যে ইনভেস্টমেন্ট রুল যে ছিল যে 75% অফ দ্য ইনভেস্টমেন্ট হ্যাজ টু বি ইনভেস্টেড ইনটু দ্য ক্যাপিটাল মার্কেট, কাম নট ওয়াট। মার্কেট যখন পড়ছে তখন গায়ের জোরে আপনার রেগুলেটররা আপনার অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে বলছিল যে এখানে মার্কেট ইনভেস্ট করতে। এখন কিন্তু ওই ইনভেস্টমেন্ট রেগুলেশন হ্যাজ অলসো চেঞ্জড, প্যারামিটার্স অলসো চেঞ্জড। আপনার এনবিআর থেকেও আপনার যে ধরনের নতুন নতুন প্যাকেজ দিচ্ছে, যে আপনার যে ক্যাপিটাল গেইনের উপর যে ট্যাক্স ছিল দ্যাট হ্যাজ বিন ওয়েভড আছে। এখন আমাদের এটা অ্যাসোসিয়েশন থেকে একটা 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 দাবি আছে, যেটা হলো যে ডিভিডেন্ড উপরে যে একটা 25,000 টাকা যেটা আছে ওটাও যদি একটা ওয়েভার করে দেয় দিস, অ্যান্ড যেখানে ইন্টারেস্ট রেট, ব্যাংকের সেভিংস রেট আর ফলিং, ইনভেস্টমেন্টস অন দি মিউচুয়াল ফান্ডস আর মোর লুক্রেটিভ কিন্তু। এবং আমরা যখন আমাদের একটা ফান্ড এখন আমরা বাজারে আনছি, এখন সাবস্ক্রিপশন চলে ভ্যানগার্ড, AML, আপনার বিডি ফাইন্যান্স ফান্ড। আমরা যখন মার্কেটে ঢুকবো, এখন এই মার্কেটেই তো যখন ডিপ্রেস মার্কেট আসে আমরা এখানে ঢুকছি, এবং আমরা স্টক, উই হ্যাভ আ স্ট্রং রিসার্চ টিম, আমরা ইনভেস্টমেন্ট টিম আছে, আমরা কিন্তু স্টক পিক করছি কিন্তু অন গুড স্টকস বেসড অন মেরিটস। সো ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্টগুলিকে আরও ত্বরান্বিত করতে হবে। খালি মিউচুয়াল ফান্ড হোল্ডার্স না, এক ব্রোকারেজ আছে, মার্চেন্ট ব্যাংকস আছে, আরও কিছু আরও যদি এখন করা যেতে পারে, যেমন আপনার বাংলাদেশে যেমন ফুল সার্ভিস ব্রোকারেজ, আমি তখনও বলেছিলাম এই প্রফেশন এই সার্ভিসটাকে আরও ডিসক্রিপশনারি ইনভেস্টমেন্টস, এই ধরনের ইনভেস্টমেন্ট ইমিডিয়েট আমার মনে হয় সানামত ইমিডিয়েট যে কাজগুলি করতে হবে, ইমিডিয়েট এই মার্কেটকে পিক আপ করার জন্য। পিক আপ বলতে আমরা এটা বলি না, আমরা কেউ এই কথা এখন পর্যন্ত কেউ বলিনি যে আপনি ফান্ড পাম্পিং করেন, আপনি টাকা ঢালে মার্কেটকে আর্টিফিশিয়ালি বাড়ান, এটা কিন্তু আজ পর্যন্ত কেউ বলে না, কেউ নোবডি আমি দেখেছি। কিন্তু যে কাজটুকু করার দরকার, যে ইনস্টিটিউশনাল আপনার যে লিমিটটা দেওয়া আছে, এক্সপোজার লিমিটটা যেটা দেওয়া আছে, সেই লিমিটের মধ্যে নন ট্রেডেবল, আপনি নিজে জানেন, আপনি এগুলো বলবেন নন ট্রেডেবল, তারপর আপনার নন কনভার্টেবল, তারপর আপনার যেগুলি লিস্টেড সাবসিডিয়ারি কোম্পানি ইনভেস্টমেন্ট সব এখানে আপনি ইনক্লুড করে দিয়েছেন। এটা তো কোনো যুক্তিপূর্ণ কাজ হলো না, কারণ এগুলি যদি আপনি বের করে দেন তাহলে একে তো আপনি 10% অফ দ্য লাইবিলিটিস ছিল 1,000 কোটি টাকা, তখন আপনি ইনভেস্ট করতে পারতেন না, এখন হয়ে গেছে 250 কোটি টাকা। 250 কোটির মধ্যে আপনি নন ট্রেডেবল সব ঢুকিয়ে দিচ্ছেন, তাতে এখন সে 50 কোটি টাকা ইনভেস্ট করতে পারে কিনা তার সন্দেহ। তাতে বাজার কিভাবে হবে বলেন আপনি আমাকে, বাজারটা কিভাবে হবে বলেন আপনি আমাকে। তো এই ব্যাপারে তো আমার মনে হয় সবাই সোচ্চার হওয়া উচিত, সবাই একটা সমন্বয় করে বোঝানো উচিত, এবং বাংলাদেশ ব্যাংকের এই জিনিসটা বোঝানো উচিত। আমার মনে হয় মাননীয় গভর্নর সাহেবকে এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ঘন ঘন মিটিং করা উচিত, তাদেরকে বোঝানো উচিত যে সম্ভাবনাময় একটা পুঁজিবাজারকে যেন ধ্বংস না হয়ে যায় আপনাদের কারো না বুঝার কারণে। একটা জিনিস আমি বলি যে এখানে আপনার টেলিফোনটা নিয়ে নিই। আচ্ছা জি বলুন, সম্মানিত দর্শক আপনার নাম বলে আপনার প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম, আমি ফখরুল ইসলাম বলতেছি ঢাকা থেকে। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, বর্তমানে ক্যাপিটাল মার্কেটের অবস্থা তো খুবই খারাপ, এটা সবাই জানেন। তো এখন যে এভাবে আইপিও আসতেছে 2010-এর পরে যে পরিমাণ আইপিও বাজারে ইন করছে, এটা কতটা যুক্তিযুক্ত, আর আইপিও গুলো যদি আসতেছে এটা কতটা জাস্টিফাইড হয়েছে আসে। আমি নিজে একজন ব্যাংকার, আমার একজন ক্লায়েন্ট কিন্তু ক্যাপিটাল মার্কেটে ঢুকছে, তো ওনার যে পরিমাণ ফাইন্যান্স ছিল উনি কয়েকশো গুণ বেশি ফাইন্যান্স বাজার থেকে বের করছে, যেটা তো কোনোভাবে জাস্টিফিকেশন আমি দেখি না। তাহলে এটা কিভাবে আপনারা যে আলোচনা করতেছেন, এই আলোচনা কতটুকু ভ্যালিড? আপনার এসইসি, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বিসেক এগুলো তো দৌড়ে টাকা খেয়ে আইপিও গুলো আসতেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আরেকজন দর্শক আমাদের মাঝে আছেন, প্রিয় দর্শক আপনার প্রশ্নটি করুন নাম বলে। আমার নাম গোলাম মোস্তফা, ঢাকা থেকে বলছি। আজকে স্টেক হোল্ডারদের সাথে কোনো মিটিং আছে কিনা অর্থ মন্ত্রণালয়ে, একটা বিষয়। আর একটা বিষয় হলো যে আপনি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সম্বন্ধে খুব প্রশংসা করতেছেন, আপনার হয়তো মামলা আছে এখানে, সেই কারণে হয়তো প্রশংসা করতে হয়। মামলার সাথে কোনো সম্পর্ক নেই, আপনি চিন্তা করেন না। কিন্তু যে প্রিয় দর্শক যে কাজটুকু করছে সে কাজটুকু তো বলতে হবে ভাইয়া। আপনার মামলার সাথে এটা তো কোনো সম্পর্ক নাই ভাইয়া, আপনি বুঝার চেষ্টা করেন, এটা ঠিক না আপনার, ইটস নট ফেয়ার।
জি বলুন বলুন, আমি আপনার প্রশ্ন শুনবো, বলুন আপনি। জি আচ্ছা, লাইনটা জি, কেটে গেছে। উনি আমি বলতেছিলেন, জি। বলতেছিলাম যে সেটা হলো যে আপনার একটা আইপিও আর সাপ্লাই ব্যাপারে জি, বলছিলেন IPO যে supply ব্যাপারে বলছি। আসলে বেসিক্যালি সাপ্লাই মার্কেট থাকতে হবে এবং সেটা ভালো স্ক্রিপ্ট আসতে হবে, সেটা এনশিওর করতে হবে, সেখানে এসিসির একটা রোল অবশ্যই আছে। পাশাপাশি সাপ্লাই আসবে, পাশাপাশি ডিমান্ড যাতে বাড়ে তারও কিন্তু কিছু পদক্ষেপ নিতে হবে অবশ্যই। এবং সেই পদক্ষেপের ক্ষেত্রে আমরা সবসময় বলে আসছিলাম যে ইনভেস্টরকে আসলে বাজারমুখী করা, একটা কনফিডেন্স বাড়ানোর জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার, অনেক কিছু আছে ইনস্ট্রুমেন্ট, সেটা করতে হবে। পাশাপাশি আমি ব্রাঞ্চ ওপেনিংয়ের ব্যাপারে অনেকেই দেখি নেগেটিভ কথাবার্তা বলে যে ব্রাঞ্চ করলে অনেকেই দেখা যায় ঘর বাড়ি গোটি লোটা বিক্রি করে চলে আসবে। আমার মনে হয় যে এই ভয়টা আর নাই, বিকজ এখন অ্যাকাউন্ট ওপেনিং ক্ষেত্রে আপনার যে ধরনের ইনফরমেশন ডিক্লেয়ার করতে হয় যে আপনার সোর্স অফ ফান্ড কোথেকে আসে, এবং সবাইকে ওইরকম একটা যদি ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে একটা অ্যাকাউন্ট ওপেনিং ক্ষেত্রে তার যদি ওরকম সারপ্লাস ফান্ড নিয়ে যদি ক্যাপিটাল মার্কেট আসে, অনলি দেন দে উইল বি এলিজিবল টু ওপেন দ্য অ্যাকাউন্ট। সুতরাং এইটা কিন্তু ওখানে ইনস্যুর করা যায়। সুতরাং আমি মনে করি যে ডিমান্ড বাড়ানোর জন্য ব্রাঞ্চ ওপেনিংয়ের একটা পারমিশন দেওয়া দরকার। আর একটা ইস্যু যেটা বলছিলাম যে আসলে 25% বলেন যে এক্সপোজারের ব্যাপারটা, 25% অফ ক্যাপিটাল, আগে ছিল 10% লাইবিলিটি, তো এতে করে অনেক কমে গেছে, অনেক কমে গেছে, অনেক কমে আচ্ছা, গেছে। কমে গেছে, ঠিক আছে। তবে আমরা ক্যাপিটাল মার্কেট যেহেতু এটা ফ্লাকচুয়েট করে, এটা ডেফিনেটলি এখানে একটা রিস্ক থেকে যায়। বাট আপনি দেখেন চিন্তা করে যে আমাদের 75% আমরা যেখানে ইনভেস্ট করছি ইনভেস্টমেন্ট, সেখানেও কিন্তু আপনার প্রায় শুনে থাকি, প্রত্যেকে দেখি এনপিএল বেড়ে যাচ্ছে, রিকভারি ঠিকমতো হচ্ছে না, বিনিয়োগ হচ্ছে না, তো সেখানে তো রিস্ক রয়ে গেছে। তো এখন আমি একটা 25% ইনভেস্টমেন্ট নিয়ে আমি যেভাবে খুব স্ট্রিনজেন্ট রুলস অ্যান্ড রেগুলেশন করছি, অথচ 75% যেখানে ইনভেস্ট করছি সেখানে ব্যাড অনেক, আপনি অ্যাকচুয়াল ব্যাড লোন অনেক, তাই না? তো সেই ব্যাড লোন, সেই রিকভারি যেখানে স্টাক আপ হয়ে গেছে, সেই সব ব্যাপারেও কিন্তু আমরা এত সোচ্চার না, তো ক্যাপিটাল মার্কেট নিয়ে আমরা যেরকম। শুধু আমি মনে করি এখানে আমাদের মনে হয় যে বিমাতা সুলভ আচরণ না করে, বরঞ্চ আমি মনে করি যে এই ক্ষেত্রে একটা লং টার্ম সলিউশন, একটা প্রপোজিশন নিয়ে আসা উচিত, যাতে একটা সাস্টেনেবল হয়। যদি এক বছর বাড়িয়ে দিলে আসলে বেসিক্যালি 6 মাস গেলেই কিন্তু আবার বিনিয়োগকারীদের একটা আতঙ্ক চলে আসে, এই মনে হয় এইবারই আর সময় বাড়াবে না, আবার ক্যাপিটাল মার্কেট ইম্প্যাক্ট আসবে। সুতরাং আপনি যেটা বলছেন ইমিডিয়েটলি যেটা করা দরকার সেটা হলো যে এই ক্যাপিটাল মার্কেটের যারা বেসিক্যালি যারা কর্ণধার আছেন, যারা নীতি নির্ধারণ মহলে যারা আছেন, তাদেরকে ক্যাপিটাল মার্কেটের ব্যাপারে একটা আশ্বস্ত করতে হবে যে আসলে সত্যিকার অর্থে যে তেমন কিছু ঘটেনি ক্যাপিটাল মার্কেটে, যে যার কারণে আজকে বিনিয়োগের আস্থা নষ্ট হতে পারে কিংবা ক্যাপিটাল ফার্দার ফল করতে পারে। নাম্বার 2 হলো যে এই এক্সপোজার নিয়ে আজকে আমি এই বেশ কয়েকদিন পর্যন্ত বিনিয়োগকারীদের সাথে কথা বলে যাচ্ছিলাম যে কি হতে পারে মার্কেটে। তারা কিন্তু একটা কথাই বলছেন যে এই এক্সপোজার নিয়ে সবাই ভয় আছে, যদি এক্সপোজার সময় বাড়ানো না হয় তাহলে যে সেল প্রেশারটা আসবে, ওই সেল প্রেশার নেবার ক্যাপাসিটি বিনিয়োগকারী নাই। সুতরাং এইটাকে ইমিডিয়েটলি যদি অ্যাড্রেস করা না হয়, এবং এক্ষেত্রে যদি আমাদের গভর্নমেন্ট ইন্টারফেয়ারও করতে হয় এবং খুব তাড়াতাড়ি একটা কিছু ইনস্ট্রাকশন আনার জন্য, সেটা কিন্তু মার্কেটের জন্য অবশ্যই সেটা ভালো। আমার মনে হয় যে ওয়াকার যেই জিনিসটা সানামত বলতেছিল যে যা কিছু করা খুব তাড়াতাড়ি করা উচিত, একেবারেই এমন জায়গায় মানে ধস নামিয়ে তারপর কিছু একটা করা, সেটা বিনিয়োগকারীর জন্য অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবে। সাধারণ বিনিয়োগকারী মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। আর এখানে একটা জিনিস বোঝা উচিত, in a depressed market there's also after provision for investments and making good investments. আপনি দেখেন যে গত বছরের ডিসেম্বরে ইউএস মার্কেটে একটা ফ্লাশ এসেছিল, সেখানে কিন্তু গভর্নমেন্ট ইন্টারভিনড, ওরা কিন্তু টাকা দেয় নেই, they intervened and they invested through their treasury, US treasury and central bank, যাতে করে 6 মাসের মধ্যে কিন্তু মার্কেট ঘুরে গেছে কিন্তু, এবং তারা প্রফিট নিয়ে বের হয়ে আসছে। আপনার দেখেন বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি আপনার লার্জ বরোয়ার্সদের জন্য যে আইনটা করেছে, একটা ওদের ব্রিদিংয়ের জন্য 500 কোটি 1000 কোটি টাকা। না ওয়াকার, এটা তো কমন, এটা তো পুঁজিবাজার যখনই খারাপ হয় তখন তো পৃথিবীর সব দেশই কাজ করে। এই এখন যে আপনার 6000 সেটা বাংলাদেশে এটা দেখা যায় না, 6000 6500 কোটি টাকার নেগেটিভ ইকুইটি নিয়ে যে একটা আছে, এবং এটা আপনার মার্চেন্ট ব্যাংক অ্যান্ড ব্রোকার যে বলছে যে ডিসেম্বর 31 এর মধ্যে এটা প্রভিশন করার জন্য। এই জায়গায় যদি বাংলাদেশ ব্যাংক গভর্নমেন্ট থেকে কোনো একটা ফান্ড ক্রিয়েট করা হয় 6500 কোটি টাকার একটা, ওরা যদি বলে যে এটা 5% 6%-এ এটা যদি দেওয়া হয় টু দ্য ইনস্টিটিউশনস টু অ্যাডজাস্ট, এই টাকাটা কিন্তু মার হয়ে যাবে না, এটা কারণ এগুলি সব ইনস্টিটিউশনকে দিচ্ছে কিন্তু।
আপনার 500 কোটি টাকা 1000 কোটি টাকা যে বড় বাজারে যেটা আপনার প্রভিশনিং করার জন্য হয়েছে না অনেকে অনেকে জি জি যে কথাটা অনেকে বলেছে যে অনেক অনেক বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে আপনার 15 বছর পর্যন্ত আপনার ইনভেস্টর দিয়েছে 15 বছর পর্যন্ত। জি জি জি, এবং এই টাকাটা ফেরত আসবে কিনা সেটা কিন্তু সন্দেহ আছে, আমার যথেষ্ট সন্দেহ আছে। সেখানে পুঁজিবাজারে যে দেওয়া হয়, পুঁজিবাজার লক্ষ লক্ষ এক্স্যাক্টলি আপনার ওয়াকার যেটা বলছে অ্যাক্ট এজ আ ব্রিদিং স্পেস, কিন্তু একটা ব্রিদিং স্পেস আছে। এবং আমরা যদি আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অফ বাংলাদেশ করতে চাই, আমরা যদি 2021 মধ্যে আমরা যদি মিডল ইনকাম কান্ট্রিতে যেতে চাই, আমাদের যদি রিজার্ভ যদি 100 বিলিয়ন দেখতে চাই, আমরা যদি ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট দেখতে চাই, সেখানে কিন্তু আপনার ক্যাপিটাল মার্কেটের একটা ভূমিকা থাকা উচিতই। ক্যাপিটাল মার্কেট ছাড়া আপনার কখনো ইয়ে হবে না। এবং এখানে এই জন্যই আপনার সরকারের উচিত যে মানি মার্কেট রেগুলেটর, ক্যাপিটাল মার্কেট রেগুলেটর, দে শুড অ্যাক্ট টুগেদার, এন্ড একটা লং টার্ম একটা ইয়ে থাকা উচিত, নট অন আ শর্ট টার্ম বেসিস। না, আপনি ক্যাপিটাল মার্কেট দুর্বল করে মানি মার্কেটকে স্ট্রং করা যাবে না, কোনো সময় যাবে না, এটা ভুল ধারণা। এটা পিকুলিয়ার একটা জিনিস। না এটা তো ভুল ধারণা। 500 কোটি টাকার উপর হলে আপনি 1% দিয়ে 2% দিয়ে আপনার রিস্ট্রাকচারিং করে দিবেন 15 ইয়ার্সে, অথচ এখানে আপনি 6 মাসের 1 বছর সময় দিবেন অ্যাডজাস্ট করার জন্য। এখানে 10 ইয়ার্স দিলে কিন্তু এটা রিজলভ হয়ে যায়, অটো রিজলভ হয়ে যাবে এবং সেল প্রেসারটা থাকবে না। এবং 10 ইয়ার্স এটা যদি আপনি প্রফিটেবিলিটি ইমপ্যাক্ট আসে, কিন্তু 4 5 বা 6% যেটা অটো অ্যাডজাস্ট হয়ে যাবে। শুধু না, একটা প্রফিটেবিলিটি অনেক বড়। আপনি যদি এত বড় একটা নেগেটিভ ইকুইটি পজিশন 1 বছরে করতে হয়, তাহলে আপনার কোনো প্রফিট থাকে না। তো তাহলে বিনিয়োগকারীরা তখন মনে করে এত পজিশন করলে আমি ডিভিডেন্ডই পাবো না। দুই ভাবে ক্ষতিগ্রস্ত, বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত, ইনস্টিটিউশন ক্ষতিগ্রস্ত, দুই পক্ষই কিন্তু মারাত্মক আরেকটা ক্ষতিগ্রস্ত জিনিস হচ্ছে। এই যে দর্শকরা যে ফোন করছেন যে ইসি দেখেন আপনার কোন আইনে আছে, আপনার দেখেন আপনি ব্যাংকে কোনো একটা লোনের জন্য যান, আপনার সব কিছু জন্ম থেকে শুরু করে সব কিছু দেখবে, আপনার কেওয়াইসি চেক করবে। সেখানে আপনার মানি মার্কেট, আপনার ক্যাপিটাল মার্কেটে আপনি 10 টাকা ইনভেস্ট করে আপনি 15 টাকা পাবেন, 20 টাকা পাবেন, এটা কোন ইয়েতে উইদাউট এনি কেওয়াইসি আপনার এখন যে 0.5 নিয়ে এসছে, হোয়াট আর দ্য বেসিস? এখানে এই প্যারামিটার্সগুলি আমাদের ঠিক করা উচিত কিন্তু, এবং এখানে রেগুলেটরের একটা ভূমিকা আছে কিন্তু। সো এই জন্য, এবং এটার জন্য যেটা দরকার অ্যাওয়ারনেস, লং টার্ম অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এবং যেমন আমরা আমাদের ওয়েবসাইটে গেলেই আমাদের আপনার ইনভেস্টমেন্ট টুলস আছে, আমরা কোন ক্ষেত্রে ইনভেস্ট করছি ওই ধরনের আপনার ইয়েতে, এবং আমাদের ভবিষ্যতে আছে যে ফান্ডের উপর যখন লিস্টেড হবে সেখানে আমরা ওইটা প্রভিশন রাখা আছে যে আমরা কী ধরনের আমাদের ডিসক্লোজারের। তো এই ধরনের জিনিসগুলি দরকার আছে। রিসেন্টলি যে ফাইন্যান্সিয়াল রিফর্ম অ্যাক্টে পাস হয়েছে, দিস উইল অ্যাক্ট পজিটিভলি অন দ্য মার্কেট, বিকজ এখন এই কোম্পানিগুলি মাস্ট act on it. তো আমার মনে হয় যে আমরা অ্যাকচুয়ালি আমরা অনুষ্ঠানে একবার শেষ পর্যায়ে সানামত কিছু বলবেন কি করে ছোট্টভাবে অল্পতে? এখন আমাদের যেটা হচ্ছে, আমাদের পেনি খুলে চলবে না, বরঞ্চ আমাদের দেখতে হবে যে মার্কেটের ফান্ডামেন্টালস যেগুলো আছে সেগুলো থাকা, এবং আমরা যদি হাতে যে শেয়ারগুলো আছে এগুলো লসে বিক্রি না করে, বরঞ্চ আমি মনে করি যে এই অবস্থাতে সরকার বসে থাকবে না, রেগুলেটর বসে থাকবে না, স্টেক হোল্ডার বসে থাকবে না, একটা ডেফিনেটলি এটা একটা পজিটিভ একটা ইনিশিয়েটিভ নিবে, এবং আমরা এটা বিশ্বাস করি। আমার মনে হয় হতাশ হওয়ার কিছু নাই, ভালো শেয়ারে থাকুন এবং দীর্ঘ সময় থাকার চেষ্টা করুন, বিনিয়োগে থাকুন, এবং বিনিয়োগ যাতে আপনি দীর্ঘ সময় থাকতে পারেন সেই ধরনের বিনিয়োগ করুন। শুধু ট্রেডার হলে চলবে না, আজকে কিনবেন কালকে বিক্রি করে লাভবান হবেন, এই ধারণা থেকে বেরিয়ে আসে বিনিয়োগে থাকুন। আপনি কি বলেন? এটাই তো আপনার আমেরিকাতে যে ব্ল্যাক মানডে বলে 508 পয়েন্ট পড়ে গেছে, তো ওই সময় যারা কেউ তো কিনেছিল, কেউ না কেউ কিনেছে। ওয়ারেন বাফেট যেটা বলে আর কি, যখন ধস নামে তখন আমি কিনতে যাই, আর যখন এটা বাবেল হতে থাকে আমি তখন বিক্রি করি। এই তো আই থিংক দ্যাট দিস আর গুড ইনভেস্টমেন্ট টাইম টু ইনভেস্ট আপনার। কিন্তু না, তারপরে আমরা বলবো, তারপরে আমরা সবাই একমত হয়েছি যে কিছু কিছু জায়গাতে কর্তৃপক্ষকে কথা বলতে হবে, এক্স্যাক্টলি যারা এই সাথে জড়িত আছে সবাইকে আশ্বস্ত করতে হবে এবং একটা ফেয়ার প্লে করতে হবে। and DSC and CSC have to act now. আমার মনে হয় যে আমরা এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, আজকে আমরা এখানেই শেষ করতে হচ্ছে। আমাদের যারা আলোচক তাদের কথা আপনারা শুনলেন, এবং এনটিভি
দীর্ঘ অনেক দিন থেকে এই অনুষ্ঠানটা পরিচালনা করে আসছে এবং পুঁজিবাজারকে শক্তিশালী করার জন্য এবং একটু সুন্দরভাবে গড়ে তোলার জন্য স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে একটি শক্তিশালী পুঁজিবাজারের মাধ্যমে আপনার কর্মসংস্থান এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলার জন্য আজকে এই অনুষ্ঠানটি হচ্ছে। এবং পুঁজিবাজারে সব খোঁজ খবর লগ ইন করার জন্য আপনারা ntbbd.com আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আগামী দিনে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ।